আপনাদের স্বাগত জানাই। আমি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশে গত কয়েক মাসে অর্থাৎ অগাস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি আলোচনা যেটা হয়েছে সেটা সংস্কার এবং নির্বাচন নিয়ে, বিশেষ করে সংবিধান সংস্কার। এবং 11টি কমিশন করা হয়েছিল, তার মধ্যে 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সেই 6টি কমিশনের রিপোর্টের উপর নির্ভর করে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং প্রফেসর আলী রিয়াজকে ভাইস চেয়ার করে এটি জাতীয় ঐকমত্য কমিশনও গঠিত হয়েছে। এখন রাজনৈতিক বাস্তবতাটা আসলে কি, আমি একটু সেদিকে আজকে আলোকপাত করবার চেষ্টা করতে চাই। বাংলাদেশের সংবিধানের সংস্কার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকদিন ধরেই। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে চায় যাতে অল্প সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা যায়। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কাজ করছে। দেশের সংবিধান সংশোধনের উপায় এবং পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত থাকলেও কমিশন দ্রুততম উপায়ে ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায় বলে জানা গেছে। আসলে আমরা একটু চোখ বুলিয়ে নেই যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রভাব এবং সুপারিশসমূহ কি। গত বছরের অক্টোবরে গঠিত 6টি সংস্কার কমিশন 8 ফেব্রুয়ারি অর্থাৎ 8 ফেব্রুয়ারি সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। এসব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা শুরু করতে যাচ্ছে বলে আমরা জানি। একটা লঞ্চিং সেরেমনির মতো হয়েছে যেখানে সব রাজনৈতিক দল ছিল। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কারের লক্ষ্যে মোট 163টি সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এসব সুপারিশ 34টি রাজনৈতিক দল এবং জোটের কাছে পাঠানো হয়েছে এবং 13ই মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। সুপারিশের মধ্যে অনুরোধ করা হয়েছিল এবং সুপারিশের মধ্যে রয়েছে যে সংবিধান সংশোধন 70টি সুপারিশ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য 27টি সুপারিশ, বিচার বিভাগের জন্য 23টি সুপারিশ, জনপ্রশাসনের জন্য 26টি সুপারিশ এবং দুর্নীতি দমন কমিশনের জন্য 20টি সুপারিশ। এই সুপারিশগুলো নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোর জন্য দুটো ধাপ রাখা হচ্ছে। প্রথম ধাপে দলগুলোর সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা তা জানাবে। দ্বিতীয় ধাপে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায় নির্ধারণ করা হবে। সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে আমরা একটা বিতর্ক আমাদের রাজনৈতিক মহলে লক্ষ্য করেছি। বাংলাদেশের সংবিধান সংশোধনের মূলত দুটো পদ্ধতি প্রচলিত রয়েছে। গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখন বা নতুন করে সংবিধান রচনা অনুমোদন, আরেকটা হচ্ছে জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন, সংবিধানের বিভিন্ন ধারা সংশোধন, যেটা 17 বার ইতিমধ্যেই করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের নির্বাচিত সংসদ নিয়ে আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের উল্লেখিত কাঠামোর বাইরে একটি ব্যবস্থা, তবে ডক্ট্রিন অফ নেসেসিটি ভিত্তিতে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। ফলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই সরকার কিভাবে উদ্যোগ নেবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে বিতর্ক রয়েছে। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনের সম্ভাবনার কথা কেউ কেউ বলছেন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সংবিধান সংশোধনের আরেকটি উপায় হিসেবে অধ্যাদেশ ব্যবহারের প্রস্তাব এসেছে। সংবিধানের 90 অনুচ্ছেদ অনুসারে সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করতে পারেন, যা আইনের মতো কার্যকর হবে। অতীতে বাংলাদেশের সংবিধানে বেশ কয়েকটি পরিবর্তন অধ্যাদেশের মাধ্যমে করা হয়েছিল এবং পরে তা সংসদে গৃহীত হয়েছে বলে আমরা সবাই জানি। তবে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন, বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন যে এটি অস্থায়ী সমাধান হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর বৈধতা রক্ষার জন্য নির্বাচিত সংসদের অনুমোদন প্রয়োজন। অন্যদিকে কিছু মত অনুযায়ী গণপরিষদ ছাড়া সংবিধান সংশোধন করা হলে সংকট আরও ঘনীভূত হতে পারে। এখন এই বিষয়, এই যে বিতর্ক, এই বিতর্কের জায়গায় রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আমরা লক্ষ্য করেছি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সংসদীয় পদ্ধতির মধ্যে থেকে সংবিধান সংশোধনের পক্ষে, অর্থাৎ বিএনপির কথা বলছি আমি। তাদের মতে নির্বাচিত সংসদই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যেটার সঙ্গে ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধান পুনর্লিখনের পক্ষে রয়েছে। তাদের মতে বর্তমান সংবিধান সংকট মোকাবেলার জন্য যথেষ্ট নয় এবং নতুন একটি সাংবিধানিক কাঠামো প্রয়োজন।
অন্যান্য রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলামী সহ কয়েকটি দল সংবিধান সংশোধনের জন্য লিখিত প্রস্তাব দিয়েছে। আমরা জানি এই প্রস্তাবগুলো আসলে অন্যান্য রাজনৈতিক দলও তাদের কি কি সংশোধনী দরকার সেই প্রস্তাব তারা দিয়েছে। এই মতভেদ থাকা সত্ত্বেও জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত আলোচনা শুরু করে এটি নির্দিষ্ট কাঠামোতে আসতে চায়। এখন সংবিধান সংস্কারের বাস্তবতা এই চ্যালেঞ্জগুলো আসলে বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় সংবিধান সংস্কার একটি বড় এবং আমি বলবো অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। রাজনৈতিক ঐকমত্যের অভাব, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবার কারণে একটি একক পদ্ধতি নির্ধারণ করা কঠিন হয়ে যেতে পারে। কি আছে এখানে? অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব হলেও এটি স্থায়ী সমাধান নয় এবং এক ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। গণপরিষদের প্রয়োজনীয়তাটা যারা আলোচনা করছেন তা কি বলতে চাইছেন বা এখানে আসলে কি হতে পারে? অনেক বিশ্লেষক মনে করেন সংবিধানের মৌলিক পরিবর্তন আনতে হলে গণপরিষদই সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। সংশোধনের বৈধতার প্রশ্ন যদি আমরা দেখি, অতীতে বাংলাদেশে অধ্যাদেশ বা সামরিক শাসনকালীন প্রোক্লেমেশনের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়েছিল, যা পরবর্তীতে সংসদে অনুমোদিত হয়। তবে বর্তমান পরিস্থিতিতে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বা ন্যাশনাল কনসেনসাস কমিশনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি বাস্তবায়নে রাজনৈতিক এবং আইনি চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকা সত্ত্বেও কমিশন দ্রুত আলোচনা শুরু করে স্বল্প সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চায়। তবে সংবিধান সংশোধনের উপায় নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না থাকায় এটি দীর্ঘমেয়াদী বিতর্কের জন্ম দিতে পারে। আগামী দিনে সংবিধান সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে তা নির্ভর করবে মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ফলাফলের উপরে। কিন্তু যে প্রক্রিয়া এই আলোচনা আমরা দেখছি বা সরকার এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে যতগুলো বৈঠক করেছে সেগুলো আসলে এক ধরনের পিয়ার অ্যাক্টিভিটি, সেগুলোর কোনো ডায়ালগ হয়নি। এবং ডায়ালগের জন্য যে মেথোডোলজি বা ডায়ালগের জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেটা আসলে সরকার তৈরি করতে পারছে না বা চাইছে না বা করতে ব্যর্থ হচ্ছে। একটা কথা সরকারকে মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দলগুলোর অনুমোদন ছাড়া বা মোটামুটি একটা ঐকমত্য ছাড়া তারা যাই করতে চান না কেন সেটা তারা করতে পারবেন না। এবং তারা যত জ্ঞানীগুণী হন না কেন, তাদের প্রতি দেশের ভেতর থেকে বাইরে থেকে যত সমর্থনই থাকুক না কেন, মৌখিক সমর্থন, কিন্তু বাস্তবতা আসলে অত্যন্ত ভিন্ন। এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছাড়া কোনো দেশকে কেউ সহযোগিতা করতে চায় না। পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না, মানুষ স্বস্তিতে শান্তিতে থাকে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমরা লক্ষ্য করছি, দ্রব্যমূল্য সহ অন্যান্য ইস্যু যেভাবে নিয়ন্ত্রণে ব্যর্থতা দিচ্ছি, এগুলো মূলত ওই রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। প্রশাসন অস্থির, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রিয়াশীল নয়। আস্থার যে সংকট, সেই সংকট দূর করা একদমই সম্ভব হবে না যদি না আমরা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, নির্দলীয়, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন আয়োজন করতে পারি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তাদের একটাই কাজ, এই কাজটা যদি তারা করতে পারেন তাহলে ইতিহাসে হয়তো তারা নায়ক হিসেবে থাকবেন। অন্যথায় তাদের এই সরকারে যারা আছেন তাদের খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে খুব বেশি সময় লাগবে না, বা তাদেরকে মানুষ খলনায়ক হিসেবে দেখবে যদি না তারা সেই কাজটি করেন। নিঃসন্দেহে এই প্রশ্ন উঠতে পারে যে এই সরকার জনগণের সমর্থন নিয়ে গেছে। প্রতিটি রাজনৈতিক দল, একমাত্র আওয়ামী লীগ এবং তার মিত্ররা ছাড়া সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে। আজকে 7 মাস পরে এই কথা কেন উঠছে এই কারণে যে এই 7 মাসে সরকার তাদের অভিজ্ঞতার কারণে, তাদের দক্ষতা সক্ষমতার অভাবের কারণে কোনো কাজই ঠিক মতো করতে পারেনি। একটা রাষ্ট্র চালানোর জন্য 20 কোটি, 18 কোটি, 17 কোটি মানুষের দেশ চালাবার জন্য যে ধরনের রাজনৈতিক দৃঢ়তা থাকা দরকার, যে ধরনের যোগ্যতা থাকা দরকার, সক্ষমতা থাকা দরকার, বা যে ধরনের পলিটিক্যাল মাইন্ড বা রাজনৈতিক চেতনা থাকা দরকার, সেটা এই সরকারের মধ্যে পুরোপুরি অনুপস্থিত এবং যে কারণে কেউই আস্থা রাখতে পারছেন না। এবং সেটা যদি তারা করতে পারতেন, ভালো ডেলিভার করতে পারতেন, আমি মনে করি 1 বছর, 2 বছর, 3 বছর সকল রাজনৈতিক দল, সাধারণ জনগণের কথা বাদ দিলাম, তারাও এই সরকারকে সময় দিতেন। কিন্তু এখন দিন যত যাচ্ছে মানুষের অশান্তি, অস্বস্তি তত বাড়ছে এবং রাজনৈতিক দলগুলোর যৌক্তিক কারণ রয়েছে। কারণ তারা 15, 16, 17 বছর ভোটে অংশ নিতে পারেনি, তাদের কর্মীদের জীবন অতিষ্ঠ ছিল, সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মানবাধিকার ছিল না। সেরকম পরিস্থিতিতে
নির্বাচনের কোনো বিকল্প নেই এবং চারিদিক থেকে নিরাপত্তার সংকট তৈরি হচ্ছে ভেতর থেকে বাইরে থেকে। সেই সংকট মোকাবেলার জন্য দ্রুত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ।